যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই এসডিএফ এর ওপর হামলা সিরীয় বাহিনীর। শিশুসহ ৩ সেনা নিহতের দাবি। আলেপ্পোর কয়েকটি এলাকা ছাড়তে না চাওয়ায় দামেস্কের কঠোর পদক্ষেপ। ইরানে আরও জোরদার সরকার বিরোধী বিক্ষোভ, প্রাণহানি বেড়ে ৬২। গভীর উদ্বেগ যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের। কঠোর দমননীতির ইঙ্গিত খামেনির, ট্রাম্পের কঠোর সমালোচনা। নিজেদের বিরক্তির ঘোষণা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এসটিসির। রিয়াদে সৌদির মধ্যস্থতায় বৈঠকে সিদ্ধান্ত। মোহাম্মদ বিন সালমান প্রশাসনের প্রশংসা। পুতিনের বাসভবনে হামলার জবাবে ইউক্রেনে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের হামলা রাশিয়ার। ইউরোপীয় সীমান্তে হামলাকে ন্যাটোর প্রতি সরাসরি সতর্কবার্তা দাবি জেলেনস্কির। ক্যারিবিয়ান সাগরে তেলবাহী পঞ্চম জাহাজ জব্দ যুক্তরাষ্ট্রের। মেলবন্ধনের ইঙ্গিত ভেনেজুয়েলার। রুশ চীনা প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা ট্রাম্পের। এবং গোরেত্তি ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স। আহত ২৮। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে বাতিল ৫০টির বেশি ফ্লাইট। দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। ইউক্রেনে এক রাতেই নজিরবিহীন ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জবাবে বেশ কয়েকটি শহরে শব্দের চেয়ে দ্রুত গতির ওরেশনিক হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত করেছে মস্কো। ইউরোপের সীমান্তের কাছে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ন্যাটোর প্রতি সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে ইউক্রেনে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি হিসেবে $২৫ কোটি বরাদ্দ দিয়েছে ব্রিটেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জবাবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লবিভ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক ড্রোন নির্মাণ কারখানা এবং দেশটির মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ওরেশনিক নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলায় আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সরবরাহ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। কিয়েভে প্রায় ৫ লাখ গ্রাহকের বিদ্যুৎ ও ৬,০০০ ভবনের হিটিং পুনরুদ্ধারে তৎপরতা চালাচ্ছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। জানুয়ারির হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবুও বাসিন্দারা বলছেন, শান্তি প্রচেষ্টায় রাশিয়ার অনাগ্রহ সত্ত্বেও তাদের মনোবল ভাঙেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লভিভ অঞ্চলে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা ইচ্ছাকৃতভাবে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের খুব কাছাকাছি চালানো হয়েছে। তার মতে, মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দৃষ্টিকোণ থেকে এটি ওয়ারশো, বুখারেস্ট, বুদাপেস্ট সহ বহু ইউরোপীয় রাজধানীর জন্য এক ধরনের হুমকি। জেলেনস্কি ক্ষোভ জানিয়ে বলেন, মস্কো যখন এমন অস্ত্র ব্যবহারের পেছনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করছে না, তখন ব্যক্তিগত সম্পর্ক বা কূটনৈতিক ভাষা দিয়ে পরিস্থিতি এড়ানো যাবে না। এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্য সম্ভাব্য যুদ্ধবিরতির পর ইউক্রেনে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতিতে $২৫ কোটি বরাদ্দ দিয়েছে। লন্ডন প্যারিস কিয়েভ কোয়ালিশন অব দ্য উইলিং কাঠামো অনুযায়ী ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ ও সেনা প্রস্তুতি জোরদার হবে। ব্রিটেনে উৎপাদিত অক্টোপাস ইন্টারসেপ্টর ড্রোন জানুয়ারি থেকে ইউক্রেনে পাঠানো হবে বলে জানানো হয়েছে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬২ জন। এর মধ্যে রয়েছেন ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতারা। পরিস্থিতি মোকাবিলায় এবার কঠোর দমননীতির ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে বেড়েছে নিহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো জানায়, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। ২৮ ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ায় সংঘাত আরও তীব্র হয়েছে। বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। এক যৌথ বিবৃতিতে ৩ দেশের নেতারা বিক্ষোভকারীদের হত্যা তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা ইরানকে নাগরিকদের মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার প্রধানও বিক্ষোভ ঘিরে সহিংসতায় গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন। এরই মধ্যে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ভাষায়, যারা সরকারি ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাচ্ছে তারা সশস্ত্র নাশকতাকারী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখাও ঘোষণা দিয়েছে, তথাকথিত শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান
এবং হুঁশিয়ারি দেন অস্থিরতা দমনে কর্তৃপক্ষ পিছু হটবে না। একই সঙ্গে বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ পুনর্ব্যক্ত করেন খামেনি। ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির ইংরেজি অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের বিরুদ্ধে করা বক্তব্য পোস্ট করা হয়েছে। ট্রাম্পের হাতে ইরানের বাসিন্দাদের রক্ত লেগে আছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, সরকার বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকে সহিংসতায় রূপ দেওয়ার অভিযোগ তোলেন। বিশ্লেষকদের মতে সরকারের ভাষা ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত সতর্কবার্তায় ইঙ্গিত দিচ্ছে ইরান জুড়ে বড় ধরনের দমন অভিযান যে কোনো সময় শুরু হতে পারে। গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে আবারও আন্তর্জাতিক উত্তেজনা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের মালিক হতে হবে বলে দাবি করেন তিনি। প্রয়োজনে সহজ পথে না হলে কঠিন পথ বেছে নেওয়ার কথাও বলেন ট্রাম্প। তার এই বক্তব্যকে সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছে ডেনমার্ক ও ইউরোপের মিত্ররা। গ্রিনল্যান্ড নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড নিজেদের মালিকানায় নিতে হবে। প্রয়োজনে সহজ পথে বা কঠিন পথে এগোনোর কথাও বলেন তিনি, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। হোয়াইট হাউসের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড কিনে নেওয়ার বিষয়টি এখনও আলোচনায় রয়েছে। একই সঙ্গে জোরপূর্বক দখলের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট করে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। কোপেনহেগেন সতর্ক করেছে, সামরিক পদক্ষেপ নিলে ন্যাটো জোটের ঐক্যই প্রশ্নের মুখে পড়বে। বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিকের সংযোগস্থলের অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা ব্যবস্থা ও আর্কটিক অঞ্চলের নৌ চলাচল নজরদারিতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এরই মধ্যে গ্রিনল্যান্ডের পিটুফিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। তবে ট্রাম্পের দাবি, বিদ্যমান নিরাপত্তা চুক্তি যথেষ্ট নয়। তার ভাষ্যমতে 9 বছর বা 100 বছরের চুক্তি নিরাপত্তা নিশ্চিত করে না, মালিকানা থাকতে হয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন গ্রিনল্যান্ড রুশ ও চীনা জাহাজে ভরে গেছে, যদিও এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি তিনি। ট্রাম্পের বক্তব্যের পর ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ইউরোপের প্রধান দেশগুলো ও কানাডা। এক যৌথ অবস্থানে তারা জানায়, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। আর্কটিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানালেও তারা একই সঙ্গে জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতার নীতির উপর জোর দিয়েছে। মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিল ভেনেজুয়েলা। দেশটির সরকার জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফেরাতে একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট 5ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে তেলকে কেন্দ্র করেই এখন নতুন করে সাজানো হচ্ছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঙা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার সরকার। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এরই মধ্যে কারাকাস সফর করছেন। শিগগিরই ওয়াশিংটনে ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও জানানো হয়। এদিকে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওলিনা নামের জাহাজটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে জব্দ হওয়া 5ম ট্যাঙ্কার। মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, এটি তথাকথিত ডার্ক ফ্লিটের অংশ। অভিযানে নৌবাহিনী ও মেরিন সদস্যরা অংশ নেন এবং ভেনেজুয়েলার জলসীমা ছাড়ার পরই জাহাজটি দখলে নেওয়া হয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান একে গোস্ট ফ্লিটের বিরুদ্ধে আরেকটি সফল অভিযান বলে উল্লেখ করেছেন। সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থাগুলোর মতে জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যেই হোয়াইট হাউসে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে তিনি বলেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ। ট্রাম্প জানান, কোন কোন মার্কিন কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। শেভরন, এক্সন মোবিল ও কনকো ফিলিপস সহ বড় তেল কোম্পানির প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি ও রাজস্ব দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে চায় ওয়াশিংটন, যাতে দেশটির রাজনৈতিক গতিপথ যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC। রিয়াদে সৌদির মধ্যস্থতায় চলা বৈঠকের মধ্যে স্থানীয় সময় শুক্রবার এ সিদ্ধান্তটি নিয়েছে গোষ্ঠীটি।
এর মধ্য দিয়েই ইয়েমেনের রাজনীতিতে বড় মোড় আসতে চলেছে ধারণা বিশ্লেষকদের। সম্প্রতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির ঘাঁটিতে শত শত বিমান হামলা চালায় সৌদি আরব। এতে বেশ কয়েকজন হতাহত হন। সৌদি সীমান্তবর্তী এলাকায় এসটিসির বেশ কিছু অভিযানের কারণেই এই সিদ্ধান্ত নেয় মোহাম্মদ বিন সালমান প্রশাসন। উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোলা থাকলেও বড় বাধা হয়েছিলেন আবুধাবি সমর্থিত এসটিসির নেতা আল জুবাইদি। পরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের পর দেশ ছেড়ে পালান জুবাইদি। এরপর রিয়াদে সৌদির মধ্যস্থতায় বৈঠকে বসতে রাজি হয় উভয় পক্ষ। এর মধ্যেই নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। স্থানীয় সময় শুক্রবারে সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে গোষ্ঠীটির সদস্যরা জানান, এসটিসির মূল এবং সহযোগী কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশ ও বিদেশে সব ধরনের কার্যালয় ও কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলেও জানান তারা। তাদের দাবি, সংগঠনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত তাদের। এদিকে সৌদি আরব মধ্যস্থতা করায় তাদেরকে স্বাগত জানিয়েছে এসটিসি। তারা বলছে, রিয়াদ যে ভূমিকা নিয়েছে তা দক্ষিণের মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন সৌদির তত্ত্বাবধানে একটি সফল দক্ষিণী সম্মেলন চায় তারা। দীর্ঘদিন ধরে নিজেদের স্বাধীনতা চাওয়া গোষ্ঠীটির এমন আকস্মিক বিলুপ্তিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সার্বিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন অনেকে। এর প্রভাবে সানার রাজনীতিতে বড় মোড় আসতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরেই সিরিয়ার আলেপ্পোতে সিরীয় সেনা ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে নতুন করে সুদ এলাকায় সেনা অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দামেস্ক। দুই পক্ষই হতাহত ও বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগে একে অপরকে দায়ী করছে। সিরিয়ার সেনাবাহিনীর দাবি, নির্ধারিত সময়সীমা শেষ হলে শেখ মাকসুদ এলাকায় সামরিক অভিযান শুরু করা হয়েছে। ফলে এলাকা পরিষ্কার করতে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় তারা। সিরিয়ার সেনাবাহিনী আরও অভিযোগ করেছে, আলেপ্পোয় এসডিএফ এর হামলায় অন্তত 3 সেনা নিহত হয়েছেন। অন্যদিকে এসডিএফ এ দাবিকে অস্বীকার করেছে। তারা পাল্টা অভিযোগ করেছে, সরকারপন্থী বাহিনীর ছোড়া একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসডিএফ আরও অভিযোগ করেছে, সরকারপন্থী বাহিনীর গোলা বর্ষণে আলেপ্পোর পূর্বে দেইর হাফেরে 10 বছরের এক শিশু নিহত হয়েছে। সহিংসতায় আলেপ্পোয় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে আনুমানিক 1,59,000-এ পৌঁছেছে। পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কূটনৈতিক তৎপরতা চালালেও আলেপ্পোতে উত্তেজনা এখনও অব্যাহত।